এই পর্যায়ে আমি শুনতে চাবো আমাদের আলোচক শারমিন সুলতানা মৌসুমী, যিনি সুপ্রিম কোর্ট এবং শ্রম আদালতের একজন বিজ্ঞ আইনজীবী এবং দীর্ঘদিন যাবৎ শ্রম আইন নিয়ে কাজ করছেন। তার কাছ থেকে শুনবো। চৌধুরী এখন বলছেন শারমিন সুলতানা মৌসুমী। জি, ধন্যবাদ মাসুর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভীষণ ভালো লাগছে, কারণ আজকে যে দুজন আলোচক আছেন আমার সাথে, আমরা আসলে অত্যন্ত খুশি যে বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের যে শ্রম সংস্কার কমিশন রয়েছে, কমিশনারের দুজন একজন অন্যতম সদস্য এবং কমিশনের প্রধান আমাদের সাথে আছেন, এবং আজকের এই আলোচনা থেকে যে সমস্ত কথা বেরিয়ে আসবে, এবং আমি আশা করব যে এই কমিশনের যেহেতু ওনারা আছেন, সেই আলোচনা থেকে আলোচনার মূল চুম্বকীয় অংশগুলো নিয়ে কিভাবে কাজ করা যায়, নিশ্চয়ই ওনারা সেই বিষয়টার দিকে আলোকপাত করবেন। আমি আমার মূল আলোচনায় যদি আসি, আমি আমি আমার আলোচনাটাকে করব দুই ভাবে। এক ভাগে আমি রাখতে চেয়েছি যে আমাদের শ্রম আদালতের বর্তমান যে বিচার ব্যবস্থা রয়েছে, শ্রম আইন অনুযায়ী যে বিচার ব্যবস্থা চলমান আছে, এই চলমান বিচার ব্যবস্থা নিয়ে কথা বলবো, এবং একই সাথে এই বিচার ব্যবস্থা থেকে শ্রমিকদেরকে যদি আমরা একটা স্পিডি একটা রেজাল্ট দিতে চাই শ্রম আইনের ভিতরে থেকে, সেই বিষয়টা ঘিরে কিছু সাজেশন দিব। তো আমি আমার মূল আলোচনায় যদি প্রবেশ করি, আপনারা দেখেন যে আমাদের যে শ্রম আইনটি রয়েছে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ আইন নিয়ে ইতিমধ্যে আমাদের শামীম ভাই একটা বড় প্রবন্ধ দিয়েছে। সেই প্রবন্ধে মোটামুটি আইনের বিষয়গুলি বেশ ভালোভাবেই আলোচনা হয়েছে। কিন্তু শ্রম আইনের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার দিকে যদি আমরা তাকাই, সেখানে আমরা দেখতে পাই যে শ্রম আইনের বিচার ব্যবস্থায় সবসময় শ্রমিকদেরকে স্যাক্রিফাইস করতে হয়। অর্থাৎ আমাদের শ্রম আইনে যে মামলাগুলি আদালতে চলে, তার মধ্যে বেশিরভাগ মামলায় আসে আমাদের এই মজুরি সংক্রান্ত। অর্থাৎ বেশিরভাগই দেখা যায় যে শ্রমিকদের এই পাওনা, শ্রমিকরা সঠিকভাবে পাওনা পায়নি কারখানা থেকে। পাওনা না না পাওয়ার পরও তাদেরকে দীর্ঘদিন মামলা করে এই পাওনা পাওয়ার জন্য আদালতের বারান্দায় ঘুরতে হয়। এই যে একটা দীর্ঘ পথ পরিক্রমা, শ্রমিকদেরকে আদালতের বারান্দায় ঘুরে ঘুরে এই পাওনা আদায় করতে হয়। এই পাওনার বিচারের জন্য যখন আসেন তারা শ্রম আদালতে, তখন যে সমস্ত মামলাগুলোতে আপোস হয় বা আপোস হওয়ার আগ পর্যন্ত তাদেরকে বলা হয় যে আপনারা কিন্তু যদি এই টাকা নিতে চান, একটা অল্প অ্যামাউন্টের টাকা তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয় মালিক পক্ষ থেকে, এবং আপনি যদি এই টাকাটা না নেন তাহলে আমরা হয়তো বা হাইকোর্ট পর্যন্ত যাব। মালিকের তো অনেক টাকা পয়সা আছে, মালিকের আইনজীবী দিয়ে হাইকোর্ট পর্যন্ত যাবে, তার আগে হয়তো আপনি হলো এই টাকাটা নিয়ে নিলে আপনি অল্প সময়ের মধ্যে টাকাটা পেয়ে গেলেন, আপনাকে এত ঘুরতে হতো না। এই যে স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসটা সব সময় শ্রমিককে করতে হবে। আমি কখনো দেখি না যে কোনো মালিককে এই স্যাক্রিফাইসটা করতে। অর্থাৎ যখনই পাওনা দেয়ার কথা হয়, সেই সময় স্যাক্রিফাইসটা আপোস মানে উভয় পক্ষকেই সেখানে ছাড় দিতে হবে। কিন্তু এখানে মালিক পক্ষ থেকে কোন রকম কোনো ছাড় দেয়া হয় না। ছাড় সবসময় দিতে হবে শ্রমিক পক্ষ থেকে। তো আপোসের মানে নিশ্চয়ই যেকোনো এক পক্ষ ছাড় দিবে, অপর পক্ষ তার জায়গাতে অনড় থাকবে। সেটা তো তাহলে কোনো আপোস মীমাংসা হলো না। আবার যখন আমরা যদি একটু বিচারকদের কাছে যাই, বিচারকরাও অনেক সময় চেষ্টা করেন, এবং বিচারকরা এজলাসে বসে বলেন যে, আমাদের আশিক ভাই আছেন এখানে, উনিও শ্রম আদালতের সম্মানিত সদস্য। আশিক ভাই কোর্টে উপস্থিত থাকেন শ্রমিকদের পক্ষ থেকে শ্রমিক সদস্য হিসেবে। তো সেখানে দেখা যায় যে বিচারকরাও বলেন যে, "আপনি এই টাকাটা নিয়ে নেন। আপনি এই টাকাটা নিয়ে নেন। অনেক বছর মামলা চলেছে। এই টাকাটা আপনার নিয়ে নিলে মামলাটা দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে।" তো সেই জায়গা থেকেও যদি বলি, একজন বিচারক কিন্তু মামলাটা আপোস করে নেন সেইটা বলতে পারে। কিন্তু উনি কিন্তু শ্রমিককে এই বিষয়ে সাজেশন দিতে পারে না বা বলতে পারে না যে, "আপনি এই টাকাটা নিয়ে নেন, টাকাটা খুব বেশি কম হচ্ছে না।" এটা কিন্তু উনি উনার আসন থেকে বলতে পারেন না। তো সেই জায়গায় যদি যাই, ওই যে শ্রমিকের স্যাক্রিফাইস করার কথা, শ্রমিকের স্যাক্রিফাইস আসলে সব জায়গাতেই। আজকের যে আমাদের আলোচনার বিষয়বস্তু, এই আইনটি আসলে কার? এই আইনটি আসলে যদি বলি যে শ্রমিকের, এই শ্রম আইন সংশোধনের, আপনারা জানেন যে খুবই এটা পরিতাপের বিষয়। সুলতান ভাই আছেন, আশিক ভাই আছেন, ওনারা জানেন যে এই শ্রম আইন যখন বারংবার সংশোধন হয়, সেই সংশোধন কমিটিতে একজনও আইনজীবীকে রাখা হয় না। অর্থাৎ শ্রম আইন সংশোধন হবে কিন্তু কোনো আইনজ্ঞকে রাখা হবে না। এটা এটা যে মানে
কি পরিমাণ দুঃখের এবং এতটা পরিতাপের বিষয় যে ওনারা আইন সংশোধন করছেন, ওনারা আইনকে ছাপিয়ে গিয়ে ওনাদের বিধি হয়ে যায়। অর্থাৎ একইভাবে যদি আমি বলি যে আইন যখন সংশোধন হয় তখন ওনারা আইনজীবীদেরকে রাখেন না, বিধি যখন সংশোধন হয় তখন ওনারা আইনজীবীকে রাখেন না। অর্থাৎ মনে হচ্ছে যেন বিষয়টা যে কোনো একটা পক্ষের স্বার্থ চরিতার্থ করার জন্য নামকাওয়াস্তে একটা সংশোধনের একটা খেলা চলে শ্রমিকদের সাথে। এরপরে যদি আসি যে আমাদের শ্রমিকদের জানেন যে আপনারা আমাদের শ্রমিকরা কিন্তু তেমন ভাবে খুব শিক্ষিত শ্রমিক আমাদের কারখানাগুলোতে কাজ করে না। তো তাদের পক্ষে সম্ভব হয় না তাদের এই ওভারটাইম, তাদেরকে প্রভিডেন্ট ফান্ডের এই হিসাবগুলি রাখা। আমাদের কাছে যখন মজুরি মামলা আমরা করি ১৩২ ধারায়, সেখানে আমাদেরকে স্পেসিফিক হিসাবগুলো দেখাতে হয় যে এই শ্রমিকটা কত ঘন্টার ওভারটাইম তার বকেয়া আছে। এই শ্রমিকটার পিএফ এর টাকা যে কর্তন হয়েছে, সেটা পিএফ এর টাকার তো ৩ টা পার্ট থাকে। একটা হলো ওন কন্ট্রিবিউশন অর্থাৎ শ্রমিকের বেতন থেকে যেটা কেটে রাখা হয়। আরেকটা হলো মালিকের কন্ট্রিবিউশন, ওন কন্ট্রিবিউশন, কোম্পানির কন্ট্রিবিউশন। আরেকটা হলো ইন্টারেস্ট। তো ওন কন্ট্রিবিউশনটা হিসাবটা যদি আমরা পাই তাহলে আমরা বাকিগুলোর হিসাবটা করে ফেলতে পারি। কিন্তু এখানে শ্রমিকের কত টাকা পিএফ এর জন্য কেটে রেখেছে সেই টাকার হিসাবটা শ্রমিক দিতে পারে না। একইভাবে ওভারটাইম এর হিসাব শ্রমিক দিতে পারে না। সেক্ষেত্রে আমরা মজুরি মামলা যে করব আমরা স্পেসিফিক কোনো টাকার হিসাব আমরা দিতে পারি না। তাদেরকে সেইখানে এমন একটা ভরসা মালিক রেখে দেয় তাদের না পারে তারা ওভারটাইমের টাকার হিসাব দিতে, না পারে তারা পিএফ এর টাকার হিসাব দিতে। এবার আসি আবার ছুটির টাকার হিসাবে। বেশিরভাগ কারখানাগুলাতে আপনার আর্ন লিভ এর টাকা তো দেয়াই হয় না। অর্জিত ছুটি কি? অনেক শ্রমিক আমাদের কাছে এসে বলে যে অর্জিত ছুটির টাকা তো আমাদের প্রতিষ্ঠানে দেয়াই হয় না। এটা কতটা দুঃখজনক যে আইনে বলা আছে অর্জিত ছুটি বাবদ সে টাকা পাবে কিন্তু অর্জিত ছুটি তাদের প্রতিষ্ঠানে দেয়া হয় না। নিয়মটা হলো হয় ছুটি দিবে নাইলে ছুটির সমপরিমাণ টাকা তাকে দিতে হবে যদি ছুটি না দেয়। তাহলে ২ টার কোনটা থেকে কোনটাই শ্রমিককে দেয়া হচ্ছে না এবং এই ছুটির টাকাটা আপনি ক্লেইম করতে পারবেন লাস্ট যে 2 ইয়ার্স আপনাকে দেয়নি আদালতে মামলা করলে সেই 2 ইয়ার্স আপনি ক্লেইম করতে পারছেন না। অর্থাৎ আপনি যদি বিগত ৫ বছর চাকরি করে থাকেন ওই প্রতিষ্ঠানে আপনাকে ৫ বছরে যদি না দেয়া হয় তাহলে সর্বশেষ যে ২ বছর আপনি চাকরি করেছেন সেইটা আপনি দিতে পারবেন। সেই হিসাবটা দিতে পারবেন। বাকি বছরগুলো আপনি মামলা করার সময় ক্লেইমই করতে পারবেন না। এই তো গেল একটা হিসাবের সমস্যা। এরপরে আমরা যদি আসি যে এই শ্রমিকদের ক্ষতিপূরণের টাকা অর্থাৎ দুর্ঘটনায় বিভিন্ন সময়ে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত এবং নিহত শ্রমিকের ক্ষতিপূরণ। সেইখানে অধিকাংশ শ্রমিকদেরই আফসোস যে যখন দুর্ঘটনা ঘটলো তখন হয়তোবা ২-১ দিন একেবারে দুর্ঘটনা ঘটার পরপরই মালিক পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হয়েছে এবং চিকিৎসা বাবদ সামান্য কিছু অর্থ প্রদান করা হয়েছে। বাকি যে চিকিৎসা বাবদ পরিপূর্ণ অর্থ এবং ক্ষতিপূরণের যে সুবিধা দেওয়ার কথা শ্রম আইনে বলা আছে, এই বিষয়গুলোতে মালিক পক্ষ এর ধারে কাছেও যেতে চায় না। আপনারা শুনে খুবই আশ্চর্য হবেন যে আমাদের এখানে কোর্টে কিন্তু এই শ্রমিকদের ক্ষতিপূরণের জন্য অনেক মামলা চলমান। আমি এক্সাক্ট ডাটাটা আমি এই মুহূর্তে দিতে পারছি না। সেফটি অ্যান্ড রাইটস এই মামলাগুলি ওনারা দেখে। কিছু মামলা ব্লাস্টও দেখে। এই মামলাগুলোতে অনেক শ্রমিকরা আসে তারা হুইল চেয়ারে করে আসে এবং হুইল চেয়ারে এসে তারা এই মামলার সাক্ষ্য দেয়। তাহলে একটা শ্রমিক সে কর্মরত অবস্থায় দুর্ঘটনার শিকার হলো। তার এই পাওনাটা তোলার জন্য তাকে হুইল চেয়ারে করে এসে আদালতের বারান্দায় ঘুরতে হবে। এই রাষ্ট্র ব্যবস্থা, এই বিচার ব্যবস্থার কোথায় আমরা দাঁড়িয়ে আছি? আমরা যদি এই সাধারণ শ্রমিকদের এই পাওনাগুলি আমরা যদি তাদেরকে বুঝিয়ে না দিতে পারি, তাহলে কোথায় থাকলো আমাদের সামাজিক দায়বদ্ধতা? কোথায় থাকলো আমাদের রাষ্ট্রের দায়িত্ব? একইভাবে যদি আসি আমরা এই প্রতিষ্ঠানের যারা আছে আমাদের নারী শ্রমিকরা, নারী শ্রমিকদেরকে তো নানাবিধভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করা হয়। এবং তাদেরকে হ্যারাসমেন্ট করার জন্য আমরা several টাইমস বলেছি যে এত নারী শ্রমিক কাজ করে আমাদের কারখানাগুলোতে। তাহলে আমাদের নারী শ্রমিকদের জন্য বিশেষ কোনো ব্যবস্থাগুলি কেন আমাদের শ্রম আইনের বিধান হিসেবে রাখা হয় না? তো তার পরবর্তীতে শ্রম আইনের একটা সেকশনে বিধান রাখা হলো। কিন্তু সেই সেকশনটার যে বিধান, সেই বিধানটাও ভীষণ অপ্রতুল এবং এত সংক্ষেপে সেই সেকশনে এই মহিলাদের বিষয়ে বলা আছে, সেইখানে শুধুমাত্র নারী শ্রমিকদের ক্ষেত্রে তাদের কাছে অপমানজনক মনে হবে, এরকম কোনো বিষয় বলা যাবে না। কিন্তু সেই বিষয়াবলীর ক্ষেত্রে আপনি কোথায় তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন এবং কিভাবে তাদেরকে বিচার ব্যবস্থার মধ্যে নিয়ে আসবেন, সেই বিষয়ে কোনো সুস্পষ্ট বিষয়ে কোনো দিক নির্দেশনা নাই।
আর মাতৃত্বকালীন সুবিধার কথা যদি বলি, প্রেগনেন্ট কোনো শ্রমিকদেরকে, নারী শ্রমিকদেরকে তো কোনো প্রতিষ্ঠানে চাকরি দেয়াই হয় না। যদি শোনে যে এই নারী শ্রমিকটা প্রেগনেন্ট, তাকে কোনো প্রতিষ্ঠানে তখন কোনো চাকরিতে তাকে ইনক্লুড করবে না। এবং এই ধরনের নারী শ্রমিকদেরকে তাদের যে টাকাটা ২ কিস্তিতে টাকা পরিশোধের কথা বলা আছে। তাদেরকে হয়তোবা ১ম কিস্তির টাকা দেওয়ার পরে ২য় কিস্তির টাকা দেওয়ার সময় তাদেরকে নানাবিধভাবে তাদেরকে হ্যারাসমেন্ট এর শিকার হতে হয়। এবং তাদেরকে অনেকবার ঘুরিয়ে, ঘুরিয়ে এই টাকাটা প্রদান করা হয়। তাদের যে ছুটির যে বিষয়বস্তু নিয়ে কথা বলেছে আমাদের শামীম ভাই, যে অন্য সরকারি প্রতিষ্ঠানগুলাতে একরকমভাবে তাদেরকে ছুটি দেয়া হয় এবং এই কারখানাতে যারা নারী শ্রমিকরা কাজ করে তাদের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের দেশে সবসময় গরিব মানুষদের জন্য আইনটা সবসময়ের জন্য খুব দুর্বল। বড়লোক মানুষদের জন্য আইনটা সবসময়ের জন্য খুব সবল। শ্রমিক যে অসহায় শ্রমিক, তাদের যে ছুটির দরকার এবং তারা যদি এই ছুটিটা ভালোভাবে কাজে লাগাতে পারে, তাহলে যে তাদের উৎপাদন ক্ষমতা বেড়ে যাবে। একটা মা, সে তার শরীরটা আফটার প্রেগন্যান্সিতে অনেক নাজুক অবস্থায় থাকে। সেই শারীরিক অবস্থা নিয়ে তাকে কিন্তু এই এত লম্বা সময় তাকে কিন্তু ডিউটি করতে হচ্ছে। অর্থাৎ তাকে যদি আর ২ টা মাস ছুটিটা বাড়িয়ে দেয়া হয়, সে কিন্তু আরো বেশি কর্মক্ষমতা সক্ষমতা অর্জন করে এবং আরো বেশি প্রোডাকশন এ সে তার নিজেকে ইনভলভ করতে পারে। সেই জায়গাটাতে কিন্তু আমাদের মালিকরা এবং আমাদের সরকারও সে বিষয়টাতে কোনো নেক নজর দেয় না। এ বিষয়ে আমাদের সুপারিশও গিয়েছে। বিলস থেকে আমরা শ্রম আইন সংশোধনের জন্য যে বিভিন্ন সুপারিশমালা আমরা দিয়েছি, সেখানেও কিন্তু আমাদের এই সুপারিশটা গিয়েছে। আর মাতৃত্বকালীন সুবিধার যে টাকার বিষয়টি, এই সুবিধার টাকার জন্য বিজ্ঞ শ্রম আদালতে অনেক মামলা হয় এবং শ্রম আদালতে মামলা করার পরপরই কিন্তু মালিকরা টাকা দেয়ার জন্য কবে টাকা নিবেন একেবারে সাথে, সাথে তড়িঘড়ি করে কোর্টে আসে। কথা হলো, তাকে কোর্ট পর্যন্ত আনলেন কেন? এই শ্রমিকটাকে আপনারা যদি এই ম্যাটারনিটি বেনিফিটটা আপনারা যদি কারখানাতে দিয়ে দিতেন, তাহলে তো তাকে এত কষ্ট করে কোর্ট পর্যন্ত আসতে হতো না এবং এতগুলি বছর এই টাকাটার জন্য ঘুরতে হতো না। মাতৃত্বকালীন সুবিধার পাশাপাশি যদি আমি আপনার শিশু কক্ষ নিয়ে যদি বলি, আ বাচ্চাদেরকে শিশু কক্ষের কথা বলা আছে, ৫০ এর বেশি শ্রমিক যেখানে কাজ করবে সেখানেই বা বাচ্চাদের জন্য আলাদা রুম থাকবে এবং ৬ বছর পর্যন্ত বাচ্চাদেরকে সেখানে রাখা হবে। নাম কাওয়াস্তে আমি ব্লাস্টের হয়ে অনেকগুলি লিগ্যাল এইড ক্যাম্পে গিয়েছি এবং সেখানে সরাসরি শ্রমিকদের সাথে আমার কথা হয়েছে। আমি জিজ্ঞেস করেছি তাদেরকে যে, "আপনাদের কারখানাতে কি শ্রমিক দের জন্য, নারী শ্রমিকদের জন্য কি বাচ্চাদের রাখার কোনো শিশু কক্ষ আছে?" তারা বলছে যে, "না, শিশু কক্ষ নেই। শিশু কক্ষ নামে একটা কক্ষ রাখা হয়েছে, কিন্তু সেটাকেও তারা গোডাউন হিসেবে ব্যবহার করে।" কাজেই এই যে শিশু কক্ষ আইনের বিধান থাকা সত্ত্বেও তারা শুধুমাত্র এই বায়ারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং এই কমপ্লায়েন্স ফুলফিল করার জন্য তারা কাগজে কলমে দেখাচ্ছে, ছবি তুলে দেখাচ্ছে বায়ারকে যে, "হ্যাঁ, আমাদের এখানে শিশু কক্ষ আছে।" কিন্তু কার্যত যখন পরিদর্শনে যাওয়া হয়, তখন দেখা যায় যে শিশু কক্ষ নামে কোনো কক্ষই নেই। আমি উইমেনদেরটা একাধারে শেষ করতে চাচ্ছি। আপনারা জানেন যে ২০০৯ এ আমাদের যৌন হয়রানির যে বিষয়টি রয়েছে কর্মক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানে যৌন হয়রানি প্রতিরোধের জন্য অভিযোগ কমিটি গঠন করার কথা বলা আছে। তো আমার দেখা খুব কম সংখ্যক কারখানাগুলোতেই শ্রম ইয়ে আপনার এই যৌন হয়রানি প্রতিরোধে অভিযোগ কমিটি আছে। যেখানে যৌন হয়রানির শিকার হলে কারখানা থেকে শ্রমিকরা যৌন হয়রানির বিষয়ে অভিযোগ কমিটির কাছে অভিযোগ করতে পারে। যেহেতু তাদের অভিযোগ করার জায়গাটাই নাই, সুতরাং এই বিষয়গুলা নিয়ে তারা যে অভিযোগ করবে এবং প্রচুর পরিমাণে নারী শ্রমিক তার যে সুপারভাইজার তার দ্বারা অথবা তার কোনো কলিগদের দ্বারা এই যৌন হয়রানির কিন্তু শিকার হয়। কিন্তু নানাবিধ কারণে তারা এই বিষয়গুলি নিয়ে মুখ খুলতে পারে না এবং যেহেতু তাদের ইনিশিয়ালি যে অভিযোগ করবে, কারখানাতে যে অভিযোগ কমিটি না থাকায় তারা সরাসরি গিয়ে অভিযোগটি করতে পারে না। অভিযোগ কমিটির বিষয়ের বাইরে এসে যদি আমি বলি যে আমাদের আরেকটি ধারা আছে, আ আ সেকশন 33, সেখানে অভিযোগের বিষয়ে বলা আছে, অর্থাৎ শ্রম আইনে বিভিন্ন বিষয় নিয়ে লে অফ, ছাঁটাই, ডিসচার্জ, বরখাস্ত, অপসারণ এ সমস্ত বিষয় নিয়ে যদি কোনো শ্রমিকের চাকরির অবসান হয়, তাহলে সেই শ্রমিকগুলো ৩০ দিনের মধ্যে অভিযোগ করতে পারে অ্যাকর্ডিং টু সেকশন 33। এই সেকশন 33 র একটা বিশেষ হাতিয়ার হচ্ছে সেকশন 33 তে আপনার ৩০ দিনের একটা চক্র আছে। অর্থাৎ ৩০ দিনের মধ্যে আপনাকে অভিযোগ করতে হবে মালিকের কাছে এবং মালিক পক্ষ পরবর্তী ৩০ দিনের মধ্যে এই অভিযোগের বিষয়ে আ
তারা অভিযোগের বিষয়ে তারা শ্রমিককে জানাবে যে অভিযোগের বিষয়ে তারা কি পদক্ষেপ গ্রহণ করলেন। তো মালিক পক্ষের এই পদক্ষেপের বিষয়ে যদি আপনি অসন্তোষ হন, তাহলে তার পরবর্তী ৩০ দিনের মধ্যে আপনি শ্রম আদালতে মামলা দায়ের করবেন। এই যে ৩০ দিনের যে হিসাবটা, এখানে দেখা যায় যে আমাদের ১২৪ এর ক ধারাতে একটা সেকশন আছে যেখানে শ্রম পরিদর্শকের নিকট আপনি অভিযোগ করতে পারেন। শ্রম পরিদর্শক এখানে মিডিয়েটরের ভূমিকা পালন করতে পারে, তারা মিডিয়েশন করতে পারে। তাদের সেই ক্ষমতা দেয়া আছে ১২৪ এর ক তে। তারা বিভিন্ন অভিযোগ আর বিভিন্ন পাওনাদি সংক্রান্ত বিষয়, এই সমস্ত বিষয়গুলা তারা মালিককে সরাসরি ইয়েতে ডেকে আনতে পারে। তারা ফোনও করে, আবার তারা লিখিত চিঠিপত্রও দেয়। দেওয়ার মাধ্যমে তাদেরকে ডেকে নিয়ে এসে এই বিষয়গুলাতে সুরাহা করতে পারে। কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বড় যেটা সমস্যা ওনারা করেন, সেটা হলো ৩৩ ধারার যে অভিযোগের বিষয় মামলাগুলি রয়েছে, সেই মামলাগুলি আসার আগেই একটা বড় চক্রের শিকার হয়। এই যে ৩০ ধারার যে বিষয়টি রয়ে গেছে যে ৩৩ এর ৩০ দিনের। এই ৩০ দিনের মধ্যে যে তাদেরকে জানানোর কথা, অতিবাহিত করে ফেলে। পরিদর্শক এই বিষয়টি নিয়ে মিডিয়েটরের ভূমিকা পালন করে এবং ৩০ দিনের হিসাবটা বাইরে চলে যায়। তখন এই মামলাগুলো তামাদি হয়ে যায় এবং তামাদি হলে সেই মামলাটাতে ৩৩ ধারার মামলাগুলোতে আমাদেরকে কিন্তু চ্যালেঞ্জের কোনো আর সুযোগ থাকে না। অর্থাৎ এই ৩৩ ধারায় লিমিটেশনের তামাদি আইনের লিমিটেশনের ব্যাখ্যা করার কোনো সুযোগ থাকে না। অর্থাৎ কেন আপনাকে এই মামলাটা যে পার হয়ে যায় যদি ৩০ দিন, তাহলে আমাকে আদালতে কোনো ব্যাখ্যা দিয়ে এই মামলা শোনানোর কোনো সুযোগ থাকে না। এবং ৩৩ ধারার কিন্তু একটা বড় বিষয় হলো যে ৩৩ ধারাতে কিন্তু আপনার এই মালিকের ৩৩ ধারার অভিযোগ যদি আপনার প্রমাণিত হয়, তাহলে ৩৩ ধারার এই অভিযোগ প্রমাণিত হলে কিন্তু এই আদেশটা যদি মালিক যদি অমান্য করে, তাহলে ২৮৩ ধারা অনুযায়ী কিন্তু মালিকের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড আছে এবং একই সাথে ৳৫,০০০ অর্থদণ্ড আছে। এই ৩৩ ধারাতে আমি এই অর্থদণ্ডে যাওয়ার এবং এই বিনাশ্রম যে কারাদণ্ড, এই কারাদণ্ড পর্যন্ত নিয়ে যাওয়ার সুযোগ মা শ্রমিকরা খুব কম পায় এই আপনার ৩০ দিনের এই চক্রে। কারণ অনেক শ্রমিকরাই জানে না যে এইখানে একটা লিমিটেশন এর রয়েছে, স্কোপ রয়েছে। এখানে লিমিটেশন এর বাইরে চলে গেলে আপনার শ্রমিককে কোনো প্রতিকার দেয়া সম্ভব হয় না। ১৩২ এর মামলার দিকে যদি আমরা যাই, কারণ আমাদের আদালতে এখন ৩ টা ধারাতেই সবচেয়ে বেশি মামলা হয়। ৩৩ ধারাতে আর একটা ১৩২ ধারাতে মজুরির যে মামলাগুলি সেটা সবচেয়ে বেশি হয়। আরেকটি হয় ২১৩ ধারাতে। ২১৩ ধারার যে মামলা, ১৩২ এর মামলাটা তো সম্পূর্ণরূপেই ৩০ দিনের অধিক সময় যদি মজুরি পরিশোধ না করে মালিক পক্ষ, সেক্ষেত্রে ৩০ দিন অতিবাহিত হয়ে গেলেই শ্রমিক পক্ষ থেকে আদালতে মামলা রুজু করতে পারে। এই যে প্রবন্ধ পাঠের সময় যিনি শামীম ভাই বলছিলেন যে শ্রমিকদেরকে যে এই যে মাসের পর মাস ঘুরাচ্ছে, এই বেতন তাদেরকে প্রদান করা হচ্ছে না। তারা কিন্তু ১৩২ এ মামলা দায়ের করতে পারে। একটা নোটিশ দিয়ে অনুযোগপত্র দিয়ে মামলা দায়ের করতে পারে। কিন্তু এক্ষেত্রে শ্রমিকরা এই যে বছরের পর বছর যে মামলা করার পরে যে মামলাটা ঝুলে থাকে এবং মামলাগুলা যে সঠিকভাবে আ আ শেষ করা যায় না, মামলার এই যে নানাবিধ বিচার বিভাগীয় জটিলতার কারণে, সে কারণে শ্রমিকরা এখন এই মামলাগুলা দায়ের করাতে অনেক বেশি মানে অনাগ্রহ তাদের মধ্যে। তারা আগ্রহ বোধ করে না। তাদের একটাই আক্ষেপ যে ম্যাডাম ২ মাসের এই ৩ মাসের বেতনের জন্য যদি আমাকে এই আদালতের বারান্দায় ঘুরতে হয়, তাহলে তো আমার আমি যেই কয়টা টাকা পাবো এই ২ মাসে আমার যে বেতন, সেই বেতন আমার এই আদালতে যাওয়া আসার খরচই আমার ওঠে না। তো এই যে একটা অনাগ্রহের বিষয়, অর্থাৎ এই ২-৩ মাসের জন্য আপনাকে ওই একইভাবে কারখানার সামনে আপনাকে আন্দোলন করতে হচ্ছে। কারখানার সামনে আপনাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বা আপনার মজুরি আদায়ের জন্য। তো সেক্ষেত্রে আমাদের শ্রম আইনে প্রতিকারের কথা বলা আছে। শ্রম আইনে মামলা শেষ করার কথা বলাও আছে ৯০ দিনের মধ্যে আপনাকে মামলা শেষ করতে হবে। ৬০ দিন পরবর্তীতে ৩০ দিন। তো এই ৯০ দিনের মধ্যে শেষ করার কথা বলা থাকলেও আমরা তো এই ৯০ দিনের মধ্যে কোনো মামলা শেষ করতে পারছি না। তো ৯০ দিনের মধ্যে যদি আমরা মামলা শেষ করতে পারতাম, তাহলে কিন্তু আমরা শ্রমিকদেরকে আদালতের কাছে আনতে পারতাম যে, না শ্রমিকটা বেতন পাচ্ছে না ৩ মাস, তাহলে ৯০ দিনের মধ্যে মামলা শেষ হয়ে যাবে। আমি একটা মামলা এখানে দায়ের করলাম। শ্রমিকটা মামলা দায়েরের কিছুদিন পরেই শ্রমিকটা মজুরিগুলা পেয়ে গেল। শ্রমিককে কিন্তু তখন এই রাস্তায় দাঁড়িয়ে এত আন্দোলন সংগ্রাম করতে হয় না শুধুমাত্র তার মজুরি আদায়ের জন্য। এরপরে যদি যাই আপনার ট্রেড ইউনিয়নের কথাতে। আমাদের যতগুলি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে কয়টা প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন আছে? আমাদের কাছে প্রচুর মামলা আসছে যেই মামলাগুলাতে
ট্রেড ইউনিয়নের জন্য সকল কাগজপত্র ডকুমেন্টস একদম আইনসঙ্গতভাবে যেভাবে বলা আছে আইন অনুযায়ী, সেই অনুযায়ী কিন্তু ডকুমেন্টস গুলা সাজিয়ে আপনার এই ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশনের জন্য তারা কাগজ জমা দেয়। কাগজ জমা দেওয়ার পরেও তার রেজিস্ট্রেশন হয় না। রেজিস্ট্রেশন হয় না কারণ রেজিস্ট্রেশন হয় না, না হওয়ার পিছনে একটা বড় কারণ, যেদিন তারা এই কাগজগুলি জমা দেয় সেদিন থেকেই ডিরেক্টর অফ লেবার অফিস থেকে ওই সমস্ত কারখানার কাছে ফোন চলে যায় যে আপনার প্রতিষ্ঠান থেকে তো ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের জন্য আবেদন পড়ে গেছে। তাহলে আপনি আপনারা কি রেজিস্ট্রেশনটা চাচ্ছেন? তখন মালিক পক্ষ থেকে নানাবিধভাবে তদবির করা হয়, তাদের এই রেজিস্ট্রেশনটা হয় না। এই ধরনের না হওয়ার কারণে তখন তাদেরকে এসে আবার শ্রম আদালতে আপিল করতে হয়। এই যে প্রতিটা প্রতিষ্ঠানে যদি আজকে ট্রেড ইউনিয়ন যদি থাকতো, তাহলে তারা কিন্তু দর কষাকষি করতে পারতো এবং তারা কিন্তু শ্রমিকদের হয়ে এই মজুরি কেন দেয়া হচ্ছে না, তাদের পাওনাদি কেন পরিশোধ করা হচ্ছে না, সেই বিষয়ে কিন্তু তাদের একটা প্রতিনিধি থাকতো এবং এই প্রতিনিধিরা কিন্তু মালিকদের সাথে সবসময় আলাপ করতো। আপনি দেখবেন যে সমস্ত কারখানাগুলাতে সবচেয়ে বেশি বঞ্চনার শিকার হয় এবং সবচেয়ে বেশি বেতন দেওয়া হয় না, নানাবিধ সুযোগ সুবিধা দেওয়া হয় না, সেসব পোস্ত কারখানাগুলোর অধিকাংশগুলাতেই আপনার ট্রেড ইউনিয়ন নাই। ট্রেড ইউনিয়ন যেসবগুলো কারখানাগুলাতে আছে কম্পারেটিভলি যেগুলাতে নাই তার থেকে অনেক বেশি সুবিধাদি তারা পেয়ে থাকে। তো এই আপনার সুযোগ সুবিধাগুলি যদি আমরা পুরোপুরি দিতে চাই তাহলে ট্রেড ইউনিয়নের বিকল্প আসলে নাই এবং একই সাথে যদি আমরা শ্রমিকদের ন্যায় বিচার বর্তমান আইনের মধ্যে থেকে যদি আমরা পাইয়ে দিতে চাই, তাহলে অবশ্যই আমাদের মামলার জট কমাতে হবে। আমাদের বিচারকদেরকে আমাদের এই আইন অনুযায়ী বিচার কার্য সম্পাদন করতে হবে এবং বিচার বিভাগীয় যে নানাবিধ জটিলতাগুলি আছে সেগুলা নিরূপণের জন্য আমাদেরকে বার এবং বেঞ্চ উভয় পক্ষকে একযোগে কাজ করতে হবে। তাহলে হয়তোবা আমাদের এই আইনের মধ্যে থেকে যতদিন পর্যন্ত না আমরা সংশোধনী না পাচ্ছি, যে সমস্ত বিষয়গুলাতে শ্রমিকদের অধিকার বঞ্চনার কথা বলা আছে, যে সমস্ত বিষয়গুলাতে আমাদের শ্রমিকদের যে সুযোগ সুবিধাগুলি আরো বেশি দেওয়ার জন্য আমরা বিভিন্নভাবে সুপারিশ পেশ করেছি, সেই অনুযায়ী সংশোধন না হচ্ছে ততদিন পর্যন্ত প্রচলিত আইন এবং বিধির মধ্যে থেকেই আমাদেরকে কিন্তু এই শ্রম আইনের মধ্যে থেকেই শ্রমিকদের ন্যায় বিচার পাইয়ে দেওয়ার পক্ষে এবং শ্রমিকদেরকে অধিকার আদায়ের জন্য তাদের আন্দোলনের পথে এবং তাদের অধিকার রক্ষার জন্য আইনি লড়াইয়ে আমাদেরকে একত্রিত থাকতে হবে এবং একই সাথে যদি আমরা বলি যে আমাদের শ্রমিকের যে বিচার ব্যবস্থা, অর্থাৎ শ্রমিকের বিচার ব্যবস্থার একটা বড় আমাদের আক্ষেপের দিক হলো এই শ্রমিকদের যে বিচার ব্যবস্থার কথা বলছি, শ্রমিকদের অধিকারের কথা বলছি, এটা শুধুমাত্র আমরা প্রাতিষ্ঠানিক শ্রমিকদের কথা বলছি। কিন্তু আমরা অপ্রাতিষ্ঠানিক যে শ্রমিকরা রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত আইনের বাইরে রয়েছে এবং অপ্রাতিষ্ঠানিক শ্রমিকের সংখ্যাই কিন্তু বাংলাদেশে অনেক বেশি। আমরা এখানে কথা বলছি শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শ্রমিকদের জন্য। তো প্রাতিষ্ঠানিক শ্রমিকদের পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক শ্রমিকরা যারা রয়েছে, আমাদের এই যে জুলাই বিপ্লবের পরবর্তী যে সরকার ব্যবস্থা এবং আমরা আশা করব যে যেহেতু এখন আমরা একটা বিপ্লবের কথা বলছি, আমরা একটা সংস্কারের কথা বলছি, তাহলে কেন নয় যে অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদেরকে আমরা এখন শ্রম আইনের মধ্যে এনে তাদেরকে আমরা কিভাবে এই আইনি অধিকার, শ্রম আইনের শ্রমিকদের অধিকারের রক্ষার জন্য তাদেরকে আমরা একীভূত করতে পারবো। সেই লক্ষ্যেই আমাদের মনে হয় সবাইকে একযোগে কাজ করে যেতে হবে। ধন্যবাদ। পরবর্তীতে সময় পেলে আমি কি টাইমের মধ্যে আছি নাকি এক্সিট করে গিয়েছি? শারমিন সুলতানা মৌসুমী, সুনির্দিষ্টভাবে ২ মিনিটের মধ্যে শ্রম আদালতের সুনির্দিষ্ট কি ধরনের সংস্কার করা যায় সেই বিষয়ে যদি আপনি একটু নির্দিষ্টভাবে বলেন। জি। শ্রম আদালতে আসলে সংস্কারের যদি আমি বলি তাহলে আসলে অনেক লম্বা হয়ে যাবে। আমি ২টা বিষয় একটু টাচ তখন করতে ভুলে গেছি। সেই বিষয়টাতে একটু একটু বলতে চাই। সেটা হলো যে আমরা জানি যে আমাদের শিল্পাঞ্চল এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এর একটা আ তাদেরকে শুধুমাত্র আনাই হয়েছিল শিল্পাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য। কিন্তু আমাদের শ্রমিকরা আমাদের যারা শ্রমিকরা বিভিন্নভাবে চাকরিচ্যুত হয়। চাকরিচ্যুত হওয়ার পরে তাদেরকে অনেক সময় সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তাদেরকে এই কারখানা থেকে বের করে দেয়া হয়। সেই সময় তারা যখন এই ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাছে যায়, তখন এই পুলিশ তাদেরকে সাপোর্ট দেয়া তো দূরের কথা, তাদেরকে একটা সাধারণ ডায়েরি যে করে দিবে, সেই সাধারণ ডায়েরিও পর্যন্ত তাদেরকে করার সুযোগ থেকে বঞ্চিত করে। তো এই জায়গাগুলো শ্রম আইনে একান্তভাবে আনা উচিত এবং একই সাথে যদি আমি বলি যে এই যে আমাদের রানা প্লাজা দুর্ঘটনা সহ বিভিন্ন সময় যে অগ্নিকাণ্ডের যে দুর্ঘটনাগুলো,
এই জায়গাগুলো আমার মনে হয় শ্রম আইনে আরো বিশদভাবে থাকা দরকার এবং স্পেসিফিক ভাবে শাস্তির বিধান রাখা দরকার। কারণ এখানে যে ইন্সপেক্টর বাদী হয়ে সাধারণত যে সমস্ত প্রতিষ্ঠানে এই সব আপনার এই যে ফায়ার ডিস্টিংগুইশার সহ যে অগ্নি নির্বাপন ইয়ে না থাকে, ব্যবস্থা না থাকে, তাদের মিটারের ওভারলোড থাকে, তারপরে সরু যদি দুর্ঘটনায় পতিত হয় শ্রমিক, সরু নির্গমন পথ থাকে। সেই বিষয়গুলোর আলোকে তারা মামলা করে, একটা ফৌজদারি মামলা করে এবং এই ফৌজদারি মামলাগুলো করার পর মালিক পক্ষ এসে জামিন নেয়, যে জামিন এবং আদালত জামিনও দিয়ে দেয় এই মামলাগুলাতে। যেহেতু এই জায়গাগুলাতে শুধুমাত্র আপনার 25,000 টাকা অর্থদণ্ড, আপনার কারাদণ্ডের কোনো বিনাশ্রম কারাদণ্ডের কোনো বিধান নাই। একইভাবে তারা যখন দোষ স্বীকার করে, গিল্টি প্লি করলে আদালত সর্বোচ্চ 25,000 টাকা জরিমানা। যদি এই সমস্ত সুবিধা যদি না দিতে পারে, সর্বোচ্চ 25,000 টাকা জরিমানা। এইখানে যদি শাস্তির বিধান থাকে তাহলে আমার মনে হয় যে শাস্তির বিধান রাখা হলে আমাদের কাম্য না যে মালিকদেরকে ধরে, ধরে নিয়ে এসে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো এবং তাদেরকে শাস্তি দেয়া। আমরা যেটা চাই, যেটা সুলতান ভাই বললেন, যে আমরা চাই যে অন্তত এই জায়গাটা তাদের মনের মধ্যে ভয় থাকুক যে না, এখানে কারাদণ্ডের বিধান রয়েছে এবং আমরা এই বিধানাবলী প্রতিপালন করব। তারা আসলো, এসে গিল্টি প্লি করলো, আর কোন রকম দেখালো যে না আমরা এখন ছবি নিয়ে এসে দেখালো আদালতে যে না আমরা এখন এগুলো সুযোগ সুবিধাগুলি দিচ্ছি মাননীয় আদালত, এই মামলাটা ক্লোজ হয়ে গেল। এই ইন্সপেক্টররা রি-ইন্সপেকশন করে না যে এই প্রতিষ্ঠানটাতে কয়েক মাস পরে যে আসলেই তারা এই সমস্ত বিষয়গুলি তারা রেকটিফাই করেছে কিনা। তারা আইন অনুযায়ী, আইনের বিধান অনুযায়ী তারা এই অগ্নি নির্বাপন ব্যবস্থা সবকিছু সঠিকভাবে আইনের প্রয়োগ ঠিক মতন হয়েছে কিনা। এই জায়গাগুলোর জন্য বছরের পর বছর দুর্ঘটনা ঘটে যাচ্ছে এবং রিপিটেডলি দুর্ঘটনাগুলি ঘটছে। এই জায়গাটা আমার মনে হয় যে সংস্কার করা দরকার। আর আমি জানি না যে এই পদ আছে কিনা যে শ্রম সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশনকে এবং পুলিশ বিভাগ সংস্কার কমিশনকে ওনাদের একটা সুপারিশমালা দিতে পারবে কিনা। কারণ শ্রম আইনের সাথে বিচার বিভাগ এবং পুলিশ বিভাগের সংস্কারের বেশ কিছু প্রস্তাব আছে, যেটা শ্রম সংস্কার কমিশনের মধ্যে দিয়ে যদি যায়, আমার মনে হয় যে সেখানে আমরা আমাদের সুপারিশগুলো জানাতে পারবো। যতদিন পর্যন্ত না পার্লামেন্ট যেহেতু এখন নিয়ে নাই, আইন সংশোধন করার প্রক্রিয়াটা একটা জটিল, মানে আইন সংশোধন হবে কিভাবে সেই পদ্ধতিটা একটা জটিল জায়গাতে আছে। কাজেই যদি প্রস্তাব আকারে যদি আমরা দিতে পারি এবং সেই সুপারিশমালাগুলা যদি আমরা শ্রম সংস্কার কমিশনের মধ্যে দিয়ে যাই, আমরা সেই সুপারিশমালা দিতে পারি। তো এই মোটামুটি ছিল আমার কাছে